যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না এবং তিনি ভারতীয় আধিপত্যবাদকে আমাদের ঠেকাতে হবে। তো আমরা যদি সরকারের দিকে তাকাই, আমরা দেখবো যে 111 যেটার পেছনের মূল শক্তি ছিল ইন্ডিয়া, ভারত, তাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বেশি এবং ক্রমাগত এটা বেড়েই চলেছে কিন্তু, এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে এখানে ইন করছে। তো আমাদের এবং অনেকে বলছেন যে প্রশাসন বা ডক্টর ইউনূস সরকারের সরকার 4টা ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে জেনারেল ওয়াকার, একটা ভাগ হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড এনজিও যে 7 জন তারা, একটা ভাগ হচ্ছে যারা 111 এর সাথে ছিল 7-8 জন 9 জন তারা, এবং আরেকটা ভাগ হচ্ছে ডক্টর আসিফ নজরুল অ্যান্ড স্টুডেন্টরা। তো এই যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, সেরকম কোনো কার্যকর পদক্ষেপ এখন আমরা দেখছি না। আপনার কি মনে হয় যে ফ্যাসিবাদ ফিরে আসবে না বা ভারতের আধিপত্যবাদ, যেমন ডক্টর ইউনূসের দু একটা বক্তব্য খুবই গ্রহণযোগ্য হয়েছে, তিনি তার অবস্থানে অটল আছেন, আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন? একটু শুনি আপনার কাছ থেকে। হাসিনার দানব হয়ে ওঠার যারা সহযোগী, তাদেরকে নিয়ে আমি 7 পর্বের লিখেছি আমার ইউকের আমার দেশ পত্রিকায়। তো এটা সম্মিলিত করে একটা ছোট আকারে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে। আমার দেশের সহকর্মীরা উদ্যোগ নিয়েছে। সম্ভবত এই বইটা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। বইটার হেডিং হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী। তো যারা এটা পড়তে চান তারা পড়তে পারেন আর কি বইটা থেকে। আমি সেখানে ভারত হচ্ছে প্রধানতম সহযোগী এবং অন্য যারা মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবার সম্পর্কে আমি লিখেছি, যারা যারা সহযোগী ছিল তথ্য প্রমাণ সহকারে। আচ্ছা, এখন আমি আপনার এই প্রশ্নের জবাবে যাই। পিনাকির সাথে আমি একমত, হাসিনার ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। এ সম্পর্কে ইনশাল্লাহ আমি একমত যে ইনশাল্লাহ এটা ফিরবে না। হাসিনা এখন স্পেন্ড ফোর্স, হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে সেই ফ্যাসিবাদ ফিরবে না। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কি এখনো দূর হয়েছে? প্রশ্নটা এখানেই যে ফ্যাসিবাদটা তৈরি করেছিল প্রধানত বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করবার জন্য। কারণ একটা ফ্যাসিস্ট সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আধিপত্যবাদ কায়েম করাটা সহজ হয়ে যায় বিদেশি শক্তির পক্ষে। তো বাংলাদেশ যে 16 বছর ধরে পরিচালিত হয়েছে, পিনাকি যেটা বললো বাংলাদেশ ইন্ডিয়ার ভাসাল স্টেটে পরিণত হয়েছিল, এই পরিণত হওয়ার পিছনে ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে। আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। এটাকে আমি ইজারাই বলবো। সেই 2014 সালের ভুয়া নির্বাচন একদলীয়, 2018 সালের মধ্যরাতের নির্বাচন এবং 2024 সালের আবারও ডামি নির্বাচন, এগুলো আমেরিকা সহ্য করে গেছে। অনেক কথা বলার পরেও কোনো অ্যাকশন নেয় নাই। তার প্রধান কারণ হচ্ছে ভারত, তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। সুতরাং ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে ছিল, এখন সেটার মুঠি একটু আলগা হয়েছে, কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই। কারণটা হচ্ছে এই প্রথম আলো জাতীয়, এরাও কিন্তু ইনস্টিটিউশন। একটু আগে ইনস্টিটিউশনের ব্যাখ্যা দিচ্ছিল পিনাকি, চমৎকার ব্যাখ্যা দিয়েছে। প্রথম আলো কিন্তু একটা ইনস্টিটিউশন। আপনি শত্রুপক্ষের হতে পারে, কিন্তু ডেফিনেটলি প্রথম আলো ইজ এ ফর্মিডেবল ইনস্টিটিউশন, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই ইনস্টিটিউশন গুলো তৈরি করেছে কে? ভারত এবং আমেরিকা, দুই দল মিলে তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার। এটা আপনাদের ভুলে গেলে চলবে না। আপনাদেরকে একটা পুরোনো কথা আমি বলে রাখছি জানার জন্য, এই আজকের যারা ইয়াং ছেলেপেলেরা সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার। আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম 2011 সালে, বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ ভিজিটে, এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন, মিডিয়ার মিটিং। কোথায় জানেন? ডেইলি স্টার অফিসে। এবং সেই মিটিং এ তখন মিডিয়া সেল দেখতো প্রথম আলোর, পিনাকি চিনবে, আনিসুল হকের স্ত্রী, আনিসুল হক বলতে প্রথম আলোর আনিসুল হক, তার স্ত্রী মিডিয়া উইং এর চিফ ছিল, তার নামটা আমি ভুলে গেছি, ভদ্রমহিলা। তো তিনি আমাকে ফোন করে বললেন যে মার্কিন মন্ত্রী আপনার সাথে দেখা করতে চায়, আমাদের একটা অনুষ্ঠান হবে প্রথম আমার কোথায়, ডেইলি স্টার অফিসে।
তো ওখানে আপনার দাওয়াত। তো আমি তাকে বললাম যে আপনার মন্ত্রীর দাওয়াত ডেইলি স্টার অফিসে কেন? আর আমিও তো একজন সম্পাদক, আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি, মানে তখন আমার দেশ বন্ধ হয়নি। ওই গ্যাপটার মধ্যে প্রথমবার জেল এবং দ্বিতীয়বার জেলের যে 1.5 বছরের গ্যাপ, তার মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক, আমি কেন আর এক পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করব? আপনারা কোনো নিউট্রাল জায়গায় অনুষ্ঠান করছেন না কেন? দিল্লি ইয়েতে কি সোনারগাঁ হোটেলে করছেন না কেন? আমাকে কি বললো জানেন? আপনারা শুনলে হাসবেন, এগুলো জানা দরকার, বুঝলেন? আমাকে বললো আমাদের বাজেট নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনারগাঁ হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্য। আই রিফিউজড। আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত, আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না, কারণ ডেইলি স্টার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা, আমি মেরুদণ্ডহীন হই নাই। তো এগুলো কাহিনীগুলো আপনাদের জানা দরকার, এই কাহিনীগুলো গুরুত্বপূর্ণ। কাজেই ডেইলি স্টার, প্রথম আলোকে আপনারা শুধু কিন্তু ভারতের প্রজেক্ট মনে করবেন না, এটা কিন্তু ভারত আমেরিকার যৌথ প্রজেক্ট। খুব পরিষ্কার ভাবে আমি বলছি আপনাদেরকে, ভারত আমেরিকা যৌথ প্রজেক্ট। কাজেই গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্র চালিত হয়েছে দিল্লি থেকে। আমি আশা করতে চাই যে এখন যে সরকার আছে, এই সরকার ওয়াশিংটন দ্বারা চালিত হবে না। কারণ এখন যে চেষ্টাটা হবে, ফ্যাসিবাদের যে চেষ্টা, আপনারা বলেছেন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে কিনা, হবে যদি আমরা আবার ওয়াশিংটনের কাছে সারেন্ডার করি। এবং ওয়াশিংটন এখন সামনে আসবে, ফলোয়ার কে থাকবে এখন জানেন? ফলোয়ার থাকবে ইন্ডিয়া। 16 বছর লিডারশিপে ছিল ইন্ডিয়া, ফলোয়ার ছিল আমেরিকা। আপনারা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন, আমি জনগণের উদ্দেশ্যেও বলছি এবং ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলছি। এই 16 বছর আমাদের স্বাধীনতা, আমাদের ফ্রিডম, রাষ্ট্রের স্বাধীনতা, জনগণের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ফলোয়ারের ভূমিকায় ছিল। এখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে যদি আর একটা নতুন প্যাকেজে সেই ভারতপন্থী সরকার আসবে, যেখানে ফলোয়ার থাকবে ইন্ডিয়া, সামনে থাকবে আমেরিকা, এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই, আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই, আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব চাই, আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই। ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ভারতের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে ভিজিটে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে, যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। আমাদের ভুলে গেলে হবে না যে এই কংগ্রেসে কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। কাজে কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনির যে আইডিয়া, সেটার থেকে কংগ্রেসও মুক্ত হয় নাই। আমরা শুধু মোদিকে গাল দিয়ে লাভ নাই, আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দিকে তাকাতে হবে, ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে। ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশে হেজেমনি কন্টিনিউ করতে চায়। এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই লড়াইয়ের কাজে, যেটা পিনাকি একটু আগে বললো, যে নতুন নতুন বয়ান তৈরি করবে, প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, আপনারা জানেন তো এই তিনটা কিন্তু একসঙ্গে, এই চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু একসঙ্গে কাজ করে। তো এদের টার্গেটটা হবে যে ওই বয়ানের মধ্যে তারা প্রো ইন্ডিয়ান পলিটিক্সটাকে আবার নিয়ে আসবে নতুন প্যাকেজিং এর মাধ্যমে। তো এর মধ্যে দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে, আমাদের নিজস্ব বাংলাদেশের বয়ান তৈরি করতে হবে। এই কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কাজ, এটা পিনাকির কাজ, এটা আমার কাজ, ইলিয়াসের কাজ, মিনারের কাজ, আপনার কাজ। এবং যেখানে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো, যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল দেই, প্রথম আলো নিউজ, আপনি দেখবেন এতগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে, নিউজটা দেখেন। আমি বলতে চাই যেটা, বাংলাদেশের কোন সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয় নাই, এটা বললে আবার আপনারা বলবেন আপনি মিথ্যা কথা বলছেন। আমার যুক্তিটা হলো, যেখানে হামলা হয়েছে সেটা হলো প্রো আওয়ামী লীগ প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এখানে সংখ্যালঘু হিসাবে হামলা হয় নাই। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না, তারা কোনো সময় হামলা করেন, এটা ইন্ডিয়া না। আপনি ইন্ডিয়াতে এই মুহূর্তে কি চলছে জানেন? ইন্ডিয়াতে আপনার হিমাচলে কি চলছে? 2টা মসজিদ বানানো নিয়ে, সেখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি
হাজার হাজার মানুষ হিন্দু যারা কট্টর হিন্দুত্ববাদী তারা বিক্ষোভ করছে, মুসলমানদের মারতে যাচ্ছে, মসজিদ ভাঙতে যাচ্ছে, দুটো মসজিদ, সেটা নিয়ে আলোচনা কোথায়? আমাদের এরকম মেরুদণ্ড লাগবে আমাদের সরকারের, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার, আমাদের প্রধান উপদেষ্টার এরকম মেরুদণ্ড লাগবে যে যখনই ইন্ডিয়া বলবে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে, আমরা যেন বলতে পারি তোমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা বলার সাহস যেদিন বাংলাদেশ সঞ্চয় করতে পারবে, সেদিন বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। এটা বলতে হবে ভারতকে যে ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন, এটা আমাদের বলার রাইট আছে। ভারত যদি এখানকার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করতে চায়, কারণ আমি যেটা বলতে চাই যে বিপ্লব পরবর্তী আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাঁটি, আমরা যেটা দেখবো যে ভায়োলেন্স সেই তুলনায় বাংলাদেশে ভায়োলেন্স অত্যন্ত কম হয়েছে। আপনি শেখ হাসিনা 1000-এর উপরে মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আপনি আমাকে বলেন 6 তারিখের পরে কয়জন লোক মারা গেছে? এই বিপ্লব হওয়ার পরে কয়জন লোক বাংলাদেশে প্রতিহিংসার শিকার হয়েছে? আমার তো মনে হয় আপনি 10 জনও খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে যে নিহত হয়েছে। আমি কিন্তু নিহত বলছি, আহত হতে পারে, নিহত হয়েছে আপনি 10 জন খুঁজে পাবেন না। আজকে প্রথম আলোর কাছে ওই 10 জন ইম্পর্টেন্ট, আর এই যে হাজারের উপরে মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে সেটা কোথায়? তো কাজেই আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে ভারত তার নিজের স্বার্থে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখি। কেন জানেন? আমার একটা থিওরি আছে। আমার থিওরি বলতে আমার পড়াশোনার মাধ্যমে থিওরি, এটা একেবারে আন্দাজে থিওরি না। সেটা হলো, আমেরিকা কোনো মুসলমান দেশে গণতন্ত্র চায় না। আমেরিকা গণতন্ত্র চায় তার নিজের দেশে, কিন্তু কোন মুসলিম কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র চায় না। তারা মুসলিম কান্ট্রিতে ডিক্টেটরদের দেখতে চায়। আপনি মুসলিম বিশ্বে দেখেন তো, 57টা দেশের মধ্যে 5-6টা দেশে মাত্র 5-6টা দেশে গণতন্ত্র আছে। কেন? এবং আপনি দেখবেন যে মুসলিম বিশ্বে যেগুলি ডিক্টেটর, তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ওয়াশিংটন। এবং আমি সেই জন্য আমি সন্দেহ করি যে ওয়াশিংটন চাইবে যাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং ওয়াশিংটন সরকার চাইতে পারে, যে আমি বাংলাদেশের কিছু আবেগপ্রবণ মানুষের কথা বললাম, আমরা চাই 10 বছর ইউনূস ক্ষমতায় থাকুক, বিএনপি আর আওয়ামী লীগ একই কথা। এগুলো দেখবেন আপনি, এগুলো করা হচ্ছে কিন্তু এইটাকে জাস্টিফাই করবার জন্য যে বিএনপি আওয়ামী লীগ যেহেতু একই রকম খারাপ দল, কাজেই বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারই থাকুক। এবং আপনি দেখবেন ওয়াশিংটন থেকে এই সব গল্পে সমর্থন করা হবে। এবং প্রথম আলো, ডেইলি স্টার, যেগুলো বেসিক্যালি ইন্দো ইউএস প্রজেক্ট, সেগুলো তো দেখবেন এটাকে সমর্থন করা হবে। এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করছি তিউনিসিয়ার কথা বলে। তিউনিসিয়ার কাহিনী একটু পড়াশোনা করেন আপনারা, ইয়াং জেনারেশনকে বলছি যে তোমরা বাবারা তিউনিসিয়ার কাহিনী একটু পড়ো। তিউনিসিয়াতেও পালিয়ে গেছিল বেন আলী, সৌদি আরবে পালিয়ে গেছিল 28 দিনের বিপ্লবে, হাসিনাও পালিয়ে গেছে।